পূর্ব পর্ব শেষ হলো। তাই আমরা এখন যা শিখেছি তা অনুশীলন করব। এটি একটি নতুন পরীক্ষা বলতে পারো। তাই আমাদের এখন ভুল করা উচিত নয়। প্রণাম মুনিবর। সদা আদর্শ হও, সদা দয়ালু হও। আচ্ছা, তোমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকেই আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নগুলির সন্ধানে আমরা এখানে এসেছি। বলো, কোনো দ্বিধা না করে তোমাদের মনে যা প্রশ্নের উদয় হচ্ছে তা এখানে প্রক্ষেপণ করো। গুরুদেব, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো? এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? বাহ, তুমি তো বেশ ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্ন শুধু নাটকের জন্য নয়, এই প্রশ্ন মানুষের জীবনের ক্ষেত্রেও। ত্রেতা যুগের পর মানুষের মধ্যে এই পাপটা ভীষণভাবে প্রকট হয়ে ওঠে। পাপ এবং সংঘাতের দিকে তারা এগিয়ে যাওয়ার প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। আর তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম সৃষ্টি করতে যার মাধ্যমে দৃষ্টপ্রণতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব মাধ্যমে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে পারে। ইন্দ্রের অনুরোধে তাই ব্রহ্মা সৃষ্টি করলেন নাট্যবেদের, আর এটাই নাট্যশাস্ত্র হবে পরিচিত। সাধু সাধু। গুরুদেব, আমরা জানি বেদই হলো সমস্ত জ্ঞানের ভাণ্ডার। আচ্ছা, জগতে এমন কোনো রহস্য নেই যার সমাধান আমরা বেদে পাই না। সুতরাং এই 4টি বেদ থাকা সত্ত্বেও কেন নতুন একটি বেদ সৃষ্টির প্রয়োজন হলো? নতুন বেদ সৃষ্টির কারণ হলো যাতে সমস্ত মানুষ সব কিছু সহজভাবে বুঝতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে মানব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এই শিক্ষা, নাটকের ধর্ম এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই এই শুভ উদ্দেশ্যে সফল করার জন্য ব্রহ্মা স্বয়ং সৃষ্টি করলেন 4টি বেদকে এক করে নাট্যবেদের। ঋক, সাম, যজুর, অথর্ব। তোমাদের আর কোনো প্রশ্ন? 4টি বেদের তত্ত্ব এবং উপাদান দিয়ে নাট্য বেদ কি করে সৃষ্টি হলো গুরুদেব? আপনি একটু বিশ্লেষণ করে বলুন। বলছি। ব্রহ্মা কহেন গুরুজন শুনো দিয়া মন। আরেক বেদের কথা করিব বর্ণন। ঋগ্বেদের সঙ্গ হতে কণ্ঠ নিয়াধার, তারে কহে নাট্যবেদ, জন্ম হলো তার, জন্ম হলো তার, জন্ম হলো তার, জন্ম হলো তার। এই গানের মধ্যে তোমরা যে শব্দগুলো প্রয়োগ করলে, ব্রহ্মা এই শব্দগুলো নিয়েছে ঋগ্বেদ থেকে। নাটকের গান এসেছে সামবেদ থেকে, আর অভিনয় এসেছে যজুর্বেদ থেকে।
আর অথর্ব থেকে এসেছে রস। এই 4টি বেদ নিয়েই তৈরি হয়েছে নাট্যবেদ। মুনিবর, হ্যাঁ? আরেকটি প্রশ্ন আছে। নাটক কি কেবল দেবতাদের জন্যই সৃষ্টি? না না, তা নয়। রাক্ষসরাও ব্রহ্মার কাছে একই সন্দেহ প্রকাশ করেছে। রাক্ষস, দেবতা, দানব, মানুষ সকলেই নাটক করতে পারে। নাটক মানুষের কাছে সমস্ত আচার দেখিয়ে দিয়েছে। এই গ্রন্থটি 3 পৃথিবীর বর্ণনা দিয়েছে। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত এবং শোক জর্জরিত সমস্ত মানুষকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, নাটকের মধ্যে সমস্ত অনুভূতি, নাটকের মধ্যে সমস্ত শাস্ত্র, নাটকের মধ্যে সমস্ত শিক্ষা। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য এই পুরো সৃষ্টি। সব লৌকিক এবং অলৌকিক ধর্ম, শিল্প সব এই নাটক কলার মধ্যে। হ্যাঁ, নাটককেই শিল্প বা কলার উৎস বলা যেতে পারে। নাটক সকল কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু আমাদের সমাজ এখনো এটিকে গুরুত্বের নজরে দিয়ে দেখে না। আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক বলে মনে করেন। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্প আমাদের ধর্ম, তাই শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, নীতি নিয়ে নয়। আর একটা কথা মনে রাখতে হবে, নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের আয়নাও। এটি সত্যের সন্ধানে মানবতাকে সত্যের পথে নিয়ে যেতে সাহায্য করে। নাটক বর্ণ, ধর্ম এবং সাবলীলভাবে এই ভৌগোলিক সীমাকে অতিক্রম করতে পারে। তাই নিঃসন্দেহে এই উদ্দেশ্য বিশ্বকে একটি আদর্শ বিশ্ব তৈরি করতে পারে। যথার্থ। কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, সে সমাজ একটি পশুর সমাজ। শিল্প ছাড়া যে সমাজ, সে সমাজ একটি পশুর সমাজ। এই তো তোমরা সব বুঝতে পেরেছো। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প এবং এই শিল্পীকেই সম্মান দেওয়ার জন্য এই পঞ্চম বেদ তৈরি হয়েছে। আমরা বুঝতে পেরেছি পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপসবৃন্দ, আমার শিল্পকর্মীরা তোমাদের স্বাগত জানার জন্য প্রস্তুত। তারা তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও, তোমরা গিয়ে নাটকটি অনুভব করো। এ দেশ তোমার আমার, আমরা হব সবার। এ দেশ তোমার আমার, আমরা হব সবার। আশা পূরণ করব মোরা, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টা। এই দেশ তোমার আমার, আমরা হব সবার।
সমাজ।